যার অভিনয় আমাকে টানতো, তার অভিনয় সবাইকেই টানে। তার নামে কোনো রাস্তাও নেই, ঘাটও নেই, কোনো কিছু নেই। প্রয়োজন পড়ে না। এক এবং অদ্বিতীয় সারা পৃথিবীর মধ্যে আমি দেখি তুলসী চক্রবর্তী। থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, তা আমি নাম বলছি না ভাবে, তো উনি আমাকে বলেছিলেন যে আমরা একটা দল করব। তো আমি প্রথমে পক্ষপাতী ছিলাম না, আমি কখনোই দল করার দিকে পক্ষপাতী নই, কারণ প্রত্যেকে যদি একটা করে দল তৈরি করে ফেলে তাহলে পর একটু মুশকিল আছে। ঠিক আছে, দলে ভিড় বেড়ে যায়, দলের ভিড়টা বেড়ে যায়, অভিনেতার ভিড় বা থিয়েটার কর্মীর ভিড়ের থেকে দলের ভিড়টা বেড়ে যায়। তো সেক্ষেত্রে উনি বললেন আমি না করতে পারি না কোনো কথা দুম করে। তো সেক্ষেত্রে কাগজপত্র তৈরি হলো, তো দলটা হওয়ার পর উনি বিভিন্ন সমস্যায়, ভয়ঙ্কর সমস্যায় উনি পড়েছিলেন, তারপর উনি থাকেননি। তো সবাই মিলে আমাদের দলে যারা এসেছিল তারা বললো আমরা তো আড্ডাই মারি এদিক ওদিক, বরঞ্চ আমরা যদি থিয়েটারটা নিয়ে আড্ডা মারি, দলটা রেখে দাও। নির্দেশনাটা নাও দিতে পারে, কিন্তু অভিনয়টা তোমাকে করতেই হবে। সেক্ষেত্রে অভিনয় যখন করি তো অভিনেতা বলি। নমস্কার, আবার আজকে একটা নতুন এপিসোড। আজকের যিনি অতিথি তিনি নাট্য চর্চার সঙ্গে যুক্ত আছেন এবং তার একটি দলও রয়েছে। তার মুখ থেকেই শুনে নেব আজকের আমাদের অতিথি শিল্পী বিমান। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। থিয়েটারে আসা আপনার থিয়েটারে আসা আমার যেরকমভাবে একটা মানুষ জীবনে চলতে চলতে বিভিন্ন জায়গায় যায়, সেরকমভাবেই একটা জায়গায় চলে এসেছিলাম, থিয়েটার। সিনেমা দেখতে দেখতে ভালো লাগতো। থিয়েটার আমাদের বাড়ির থেকেও প্রচুর চল ছিল দেখার। কলকাতার যেসব হল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, রঙ্গনা, রঙ্গমহল, সারকাইনা, বিজন, তো এগুলো আমাদের বাড়ির লোক প্রচুর থিয়েটার দেখতে যেত। সেখান থেকে গিয়ে একটা আগ্রহ জন্মায়, তো সেই আগ্রহতেই আর কি। অনুপ্রেরণা কে ছিল? সবার অনুপ্রেরণা ওইভাবে একজনের কথা আমি বলতে পারবো না, কারণ থিয়েটারটাই অনুপ্রেরণা ছিল। এই যে জিনিসটা হচ্ছে এটা অনুপ্রেরণা, তার মধ্যে আর কি যাকে মানে যার অভিনয় আপনার মানে আপনাকে টানতো, হ্যাঁ, সেরকমও তো কিছু থাকে না, মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয় তাকে দেখে। হ্যাঁ, যার অভিনয় আমাকে টানতো, তার অভিনয় সবাইকেই টানে। তার নামে কোনো রাস্তাও নেই, ঘাটও নেই, কোনো কিছু নেই। প্রয়োজন পড়ে না। এক এবং অদ্বিতীয় সারা পৃথিবীর মধ্যে আমি দেখি তুলসী চক্রবর্তী। ও বাবা, তার অভিনয় করতেন কিনা আমি জানি না সেটা, কিন্তু তিনি যেটা করতেন তার আলোকবর্ষের মধ্যে কেউ নেই। এটা কিন্তু সত্যি। ঠিক আছে, তা উনি হচ্ছেন আমার সব থেকে পছন্দের লোক। ঈশ্বর তো আমরা দেখি না, এদের মাধ্যমে দেখি বলতে পারি। একদম। তো আপনার ওই স্রোত নাট্য একাডেমি তৈরির পেছনের কোনো গল্পটা? তৈরি এটা ঠিক আমি তৈরি করিনি, এটা একজন ছিলেন, উনি আর কি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, তা আমি নাম বলছি না ভাবে, তো উনি আমাকে বলেছিলেন যে আমরা একটা দল করব। তো আমি প্রথমে পক্ষপাতী ছিলাম না, আমি কখনোই দল করার দিকে পক্ষপাতী নই, কারণ প্রত্যেকে যদি একটা করে দল তৈরি করে ফেলে তাহলে পর একটু মুশকিল আছে। ঠিক আছে, দলে ভিড় বেড়ে যায়, দলের ভিড়টা বেড়ে যায়, অভিনেতার ভিড় বা থিয়েটার কর্মীর ভিড়ের থেকে দলের ভিড়টা বেড়ে যায়। তো সেক্ষেত্রে উনি বললেন আমি না করতে পারি না কোনো কথা দুম করে। তো সেক্ষেত্রে কাগজপত্র তৈরি হলো, তো দলটা হওয়ার পর উনি বিভিন্ন সমস্যায়, ভয়ঙ্কর সমস্যায় উনি পড়েছিলেন, তারপর উনি থাকেননি। তো সবাই মিলে আমাদের দলে যারা এসেছিল তারা বললো আমরা তো আড্ডাই মারি এদিক ওদিক, বরঞ্চ আমরা যদি থিয়েটারটা নিয়ে আড্ডা মারি, দলটা রেখে দাও। এই স্রোত কেন, মানে স্রোতের এই নামকরণের সেটা কি কোনো বিশেষ কারণ আছে যে স্রোত নামটা? হ্যাঁ, স্রোত নামটা দিয়েছে অ্যাকচুয়ালি মৃগনাভি চট্টোপাধ্যায়। ঠিক আছে, যিনি একজন বিখ্যাত মানে বাদক, লোক
লোক সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সবাই চেনেন। দোহার বলে যে লোকগানের দল, তিনি সেখানেই মূলত ঢোল বাজান। হ্যাঁ, অসাধারণ দল, অসাধারণ ব্যক্তিত্ব সবাই। কালিকাদা আজকে নেই, দুঃখের বিষয়। অনেক কিছু হারিয়েছি, যারা একটু একটু ভিতরে ঢুকে তারা বোঝে। আপনি কি গানের সাথেও, আমি গান নাটক করতে গেলে তো গানও দরকার পড়ে? হ্যাঁ, অবশ্যই। তো নাটক করতে ক্ষেত্রে তো গেলে নাটক করতে গেলে তো একটা গানের সঙ্গেও তো একটা সংযোগ রয়েছে। নাটক করতে গেলে আপনার গান, নাচ সবই সবটা দরকার। সবটা কারণ আপনি হচ্ছেন একটা ইনস্ট্রুমেন্ট। আপনি মঞ্চে নিজেকে যেরকমভাবে বাজাবেন, লোকে সেই সুরটা শুনবে। বাঁশি আমার হাতে দিলে পরে যে অবস্থাটা হবে একটা বাঁশি বাজানো, সেই বাঁশিটাই যখন চৌরাশিয়া সাহেব বাজান, একই জিনিস, তো তার সুর অন্যরকম হয়ে যায়। সুতরাং আপনি একটা ইনস্ট্রুমেন্ট, আপনাকে যেভাবে বাজাবেন সেটা, এই কথাটা কিন্তু আমার নয়, এটা গৌতম হালদার মহাশয়ের কথা। গৌতম দাটা বলেছে, খুব সুন্দর কথা, আমি সেটাই এখানে বলি। আর বিভিন্ন জায়গায় যখন নাটক মঞ্চস্থ করেন, সেখানে আপনার প্রাপ্তি, মানে আপনার সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। একটা অভিজ্ঞতা, এটা বলাটা মুশকিল, এটা সমস্তটাই হচ্ছে- কেমন প্রথম যেদিন আপনি মঞ্চে উঠলেন, যখন প্রথম মঞ্চে নাটক মঞ্চস্থ হলো আর কি, আপনি উঠলেন, সেক্ষেত্রে আপনার কিরকম একটা তো এক্সপিরিয়েন্স, তো এখানে- সেটা একটা সামনে অতজন দর্শক বসে আছেন এবং আপনি সেখানে পুরো মঞ্চটাকে করবেন, তো সেখানে এখানে অভিজ্ঞতাটা খুব ছোট, সব থেকে বড় জিনিস যেটা অনুভূতি। যখন কোনো ব্যক্তি বা কোনো আর্টিস্ট পারফর্ম করে, এটা তখন সবার আগে তার কাছে আসে অনুভূতি। হ্যাঁ, এটা ঠিক। তো আমি একটা তখন এমন ব্যক্তি যে আমাকে সামনে যারা বসে আছে, 10 জন বসুক আর 100 জন বসুক, তারা আমাকে দেখছে। একদম ফোকাসড আপনি। আমার তখন মানে নিজেকে অনেক মূল্যবান মনে হয়, এবং আমার মনে হয় একজন শিল্পী হলে সবার আশীর্বাদ পাওয়া যায়। আপনি যেই পর্যায়ে গিয়ে কাজটা করবেন, একজন শিল্পীর কর্ম সব জায়গায় কিন্তু তাকে সবাই আশীর্বাদ করে। আর অভিনেতা নাকি নির্দেশক, মানে এই দুটোর মধ্যে আপনার কোনটা মনে হয় যে মানে আপনি কোনটাকে বেশি প্রেফার করেন? অভিনেতা। নির্দেশনাটা আমার কাছে এখনো পর্যন্ত অনেক কঠিন জিনিস। কিন্তু আচ্ছা, কঠিন বলেই সেই জন্য আমি হয়তো সেই মার্গে পৌঁছতে পারিনি। একজন যেই মার্গে পৌঁছলে তাকে নির্দেশক বলা যায়, আমি সেই মার্গটায় পৌঁছতে পারিনি। আমি সেই মার্গেও পৌঁছতে পারিনি যে একজন অভিনেতা বলা যায়, কিন্তু আমাকে তো অভিনয়টা করতেই হবে সেখানে। নির্দেশনাটা নাও দিতে পারে, কিন্তু অভিনয়টা তোমাকে করতেই হবে। সেক্ষেত্রে অভিনয় যখন করি তো অভিনেতা বলি। আর নাটক ধরুন যখন নির্বাচন করেন, সেটা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনি নাটকটা সেরকম কিছু ভাবেন যে মানে আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বা একটা সামাজিক বার্তা তো যায়, তো সেটা কি ভেবে? আসলে ব্যাপারটা কি জানেন তো, নাটকটা যখন মঞ্চে অনুভূত হয়, সবসময় একটা শাশ্বত ধর্মের উপরে রাখার চেষ্টা করি। শাশ্বত মানে হচ্ছে এটা সত্য, কারণ থিয়েটারে যেটা ঘটে সেটা সত্য। এখানে আপনি কোনো ম্যানিকুলেট, অ্যানিমেশন এগুলো করার খুব একটা জায়গা নেই। আপনি যেটা করছেন সেটা শাশ্বত, সেটা সত্য। তো কোনো একটা সত্য ঘটনাকে যতটা সত্যভাবে দেখানো যায় সেটা চেষ্টা করি। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ঘটনাটা আসে কোত্থেকে, বেশিরভাগই চেষ্টা করি যে আমাদের দলের যারা আছে বা আমার চেনা জানা যারা আছে তাদের সাথে গল্পের মাধ্যমে একটা যদি অনুভূতি উঠে আসে। আমরা যেটা মঞ্চে দেখাই সেটা তো অনুভূতি, বিভিন্ন অনুভূতিটাকে একত্র করে সমাজের একটা বার্তা যায়। তো আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে তার অনুভূতি, আমাদের পাড়ায় যেগুলো ঘটছে, রাস্তায় যেগুলো ঘটছে, সেই অনুভূতিগুলো এক করেই মঞ্চে দেখানো। এটা আমি দেখাই না, সবাই দেখায়। সেটা সিনেমাতেও দেখানো হয়, তো তার মাধ্যমটা আলাদা। আর তুলসীবাবু একটা কথা বলতেন যে এই যে গল্প, ঘটনা, এই যে অভিনয়, এগুলো আবার আলাদা। কি রাস্তায় সব ঘুরছে, একটাকে ধরো কাঁধে চাপিয়ে, এটাই উনি বলতেন। মানে রাস্তা, এটা ঠিক কথা। মানে অভিনেতা কিন্তু আমরা রাস্তা দিয়ে চলতে চলতেই দেখি, সবাই তো সমান নয়। মানে একজন হকার যখন যাচ্ছেন, সে তার মতো করে ডাকছে, বা সেইগুলো মানে বিভিন্ন রকমের মানুষজন তো বিভিন্ন রকম ভাবে রিয়াক্ট করে, মানে অ্যাক্ট করে, মানে অ্যাক্টই তো করে চলেছে। এবং সেটাই আরেকটা ভয়ঙ্কর জিনিস যেটা আছে, যে আপনি একটা ধরুন আপনাকে একটা ক্যারেক্টার করতে বললো, তো
ক্যারেক্টারটা যদি মনের সাথে মনের মিল হয় তবেই ঠিক। উনি কি করলেন সেটা ঠিক বা বেঠিক আমি সেটা মনে করি। তার কারণ আপনি যদি 100টা ফেরিওয়ালা দেখেন 100 রকম দেখবেন, একদম তার মধ্যে আপনি ওই ফেরিওয়ালাটা ঠিক ওই ফেরিওয়ালাটা ভুল এটা বলবেন কি? না, ঠিক ভুল তো ওভাবে হয় না জিনিস। ঠিক ভুল তো ওভাবে হয় না। তো আর একটা কথা, সেটা হচ্ছে নাটক মঞ্চস্থ করছেন, তেমন কোনো ঘটনা যেটা ঘটেছে যেটা আপনি কোনোদিনই ভুলবেন না, এমন কিছু মানে মেমোরিজ? এটা কি নাটক মঞ্চস্থ করার সময় মানে কোনো থিয়েটারের একটা- মধ্যে না বাইরে? না, থিয়েটারের মধ্যেই ধরুন করছেন, সেক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটেছে সেরকম কিছু এখনো ঘটেনি, তবে যে জিনিসটা খুব আমি মানে অবাক হয়ে গেছিলাম এবং আনন্দ পেয়েছি সেটা হচ্ছে আমরা বহুদিন আগে একটা কাশী বিশ্বনাথ মঞ্চে নাটকের রিহার্সাল করছিলাম। তো এক ভদ্রলোক অন্ধকারের মধ্যে বসেছিলেন সাদা ধুতি পাঞ্জাবি পরে। তো যখন আমাদের বিরতি হলো রিহার্সালে তখন উনি আস্তে করে এগিয়ে এলেন, লম্বা। তো উনি হাত প্রণাম করে বললেন, এত বিনয়ী যে এরকম একটা মানে লোক, আমরা কেন লোককে বলি জেন্টেলম্যান, ম্যান কেন বলি না, আমরা লোক কেন বলি না, ভদ্রলোক বলি। উনি যে এরকম একটা লোক যে এরকম হাত জোর করে সবার সামনে সে এত বিনয়ী হতে পারেন ভাবা যায় না। উনি আমাদের বললেন, নমস্কার, আমি কিছু খাবার নিজে বানিয়ে এনেছি আপনাদের জন্য, নিজে হাতে আমি রান্না করি, আমার বয়স 75। আমরা সব শুনে তারপর ওনাকে বললাম, আপনি কে? বলছে, আমি হচ্ছি কেসি দাস। ঠিক আছে, এটা হ্যাঁ আমি অবাক। ওই ভাঙাচোরা কাশী বিশ্বনাথ মঞ্চ উনি একা ওখানে বসে আছেন, আমাদের রিহার্সাল দেখছেন এবং আমাদের জন্য উনি নিজে হাতে খাবার করে এনেছেন। এটা ছিল আমার নাটকের জগতের অনেকগুলোর বেশ কিছুর মধ্যে একটা সারপ্রাইজ বলতে পারি। একদম, এটা বড়, হ্যাঁ। আর সব থেকে বড় সারপ্রাইজ হচ্ছে আমার থিয়েটারের প্রথম দিন মঞ্চে ওঠা। ঠিক আছে, আর আমি যার থেকে যতটুকু আমি শিখতে পেরেছি, আমি কখনো যিনি শেখান তাকে তো দোষ দিতে পারি না, আমি যতটুকু নিতে পেরেছি সেটা হচ্ছে অশ্রুণু মিত্র, অশ্রুণুদা আমরা বলে ডাকি। ও ব্যক্তিত্ব আমি কখনো বলবো না বিরাট কোনো থিয়েটার ব্যক্তিত্ব, কিন্তু ও হচ্ছে একজন ভদ্র সভ্য সৎ মানুষ, সেটাও তো দরকার। যার জন্য হ্যাঁ সেটা সবার আগে দরকার। সেটা সবার আগে দরকার এবং যার জন্য আমরা আজও কিন্তু আমি বিশেষ করে অশ্বিনীদার কাছে গেলে পরে ও কিন্তু এত ব্যস্ততার মধ্যে ফিরিয়ে দেয় না কখনো। ঠিক আছে, আর সত্যি যদি বলেন যে গুরু, শিক্ষক আর গুরুর মধ্যে তো ফারাক থাকে। ঠিক আছে, তো শিক্ষক আপনাকে পথ দেখাতে পারে আর গুরু আপনাকে পথের শেষ দেখিয়ে ছাড়ে, যে ওটা হচ্ছে মুক্তি। তো ও হচ্ছে গুরু। বেশ, বর্তমান বিনোদনের অনেক ডিজিটাল মাধ্যম আছে, তো সেক্ষেত্রে মানে এই সময় দাঁড়িয়ে মঞ্চ নাটকের আপনি ভবিষ্যৎ কীভাবে দেখছেন, মানে নাটকের ভবিষ্যৎটা কীভাবে দেখছেন? দেখুন, মঞ্চ নাটকের ভবিষ্যৎ বলতে গেলে মানে এখন নাটক সবাই সেভাবে দেখে, মানে সেই সেভাবে দেখে। দর্শক পান আসে না, এখন দর্শক পাওয়ার সেটা জন্য কেন? না, একটা তো জিনিস হচ্ছে যে আগে শুধু থিয়েটারটাই ছিল হচ্ছে দেখার মাধ্যম, এখন বহু কিছু হয়ে গেছে দেখার মাধ্যম। মানুষ এখন অলস হয়েছে। ঠিক আছে, তো থিয়েটারটাই শুধু দেখবে কেন, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাকি যে মাধ্যমগুলো হয়েছে থিয়েটার সেই মাধ্যমের সাথেই বা একটা কম্পিটিশনের জন্য ভাববে না কেন? আর তৃতীয় কথা হচ্ছে, থিয়েটারটা এটা তো সত্যি যে থিয়েটারটা খুব কম লোককে একসাথে দেখানো যায় একই সঙ্গে। তো সেক্ষেত্রে আমাদের এত মাধ্যম হয়ে গেছে, থিয়েটারটা যদি বলেন যে খুব ভালো জায়গায় আছে, আমি বলবো না। কিছু কিছু দল যাদের মধ্যে অস্বাভাবিক গুণী ব্যক্তিত্ব আছেন এবং তারা বংশ পরম্পরায় গুণী, তাদের একটা নাম হয়ে এসেছে এবং সেই নামটাকে ওনারা এখন যারা আছেন ধরে রেখেছে, সেটা একটা বিরাট জিনিস। একদম, কিন্তু নাট্যমেলা খুব চলছে তো, মানে বহু জায়গায় এরকম নাট্য উৎসব হয়, নাট্যমেলা চলে, দর্শক কি কমে যাচ্ছে? একটা জিনিস কি জানেন তো, এখন একটা ভয়ঙ্কর জায়গা হয়েছে, থিয়েটারে পয়সা দিয়ে যদি মানে একমাত্র কোনো নামী দল ছাড়া কেউ যেতে বলে কেউ যায় না। নাট্যমেলাটা ফ্রিতে হয়। ঠিক আছে, আর নাট্যমেলাটা এত সুন্দর একটা প্রচুর খরচ করে সাজায় গোছায়, সেখানে অনেকে যায় কিন্তু জাস্ট গল্প করতে গেল, আচ্ছা চল একটু থিয়েটার দেখে দেখেনি এটা এই ব্যাপারটা। কিন্তু থিয়েটারের কথা শুনে থিয়েটার টিকিট কেটে দেখতে যাবে, সেটার এইরকম গুণী মানে লোকজন কিন্তু খুব সংখ্যাটা কম। থিয়েটারের ভবিষ্যৎটা সেখানে কিন্তু অনেকটাই আলাদা। আপনি তো বিভিন্ন জায়গায় অভিনয় করেছেন, ধরুন শহরে করেছেন, গ্রামের দিকে, সেখানে যে
দর্শক তাদের মধ্যে পার্থক্য কিছু বুঝেছেন, মানে তারা? দেখুন, দর্শকের ওভাবে না আমি পার্থক্য বুঝি না। ওরকমভাবে হয় না, আমি শুধু এইটুকু জানি, মানে যারা ভালোবাসে, যারা দেখে তারা কিছু দেখে। বোঝে বলেই আসে। হ্যাঁ। সবাই যে পড়াশোনা করে সব বোঝে তা না। ঠিক আছে, আর সংস্কৃতি বিষয়টা সম্পূর্ণ নিজের ব্যাপার। এখানে আপনি হাজার পড়াশোনা করলেও যদি নিজের অনুভূতির সাথে আপনি প্রকৃতিকে মেলাতে না পারেন, কিছুই হবে না। সেটা ঠিক। আর নতুন প্রজন্মের যারা ধরুন নাটকের প্রতি কি উৎসাহ হচ্ছে বলে আপনি নতুন মনে করেন? নতুন প্রজন্ম নাটকের আসছে? প্রতি এখানে একটা টুইস্ট আছে। নতুন প্রজন্ম নাটকের প্রতি উৎসাহিত হয় অন্য কোনো ঘটনার প্রতি উৎসাহ হয়। কিরকম? উৎসাহিত হয়। এরকম একটা কথা আমাদের সমাজে চলে যে যদি ক্যামেরার সামনে তুমি ভালো অভিনয় করতে চাও তাহলে থিয়েটার থিয়েটার করো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা একটা প্রচলিত কথা। কথাটা হচ্ছে যতটা সত্যি তার থেকে বড় মিথ্যে। থিয়েটারটা এরকম নয় যে আপনি দুদিন করলেন তারপর ক্যামেরার সামনেই করে দেবেন। থিয়েটার হচ্ছে একটা প্রক্রিয়াগত চর্চা। যেরকম রেওয়াজ করলে গানের গলা সুন্দর হয় দিনের পর দিন, সেরকম থিয়েটার করলে অভিনয় জায়গাটা সুন্দর হয়। এখন নিউ জেনারেশন, আপনি যে প্রশ্নটা করলেন নিউ জেনারেশন উৎসাহ আছে কিনা, নিউ জেনারেশনের ততক্ষণই উৎসাহ আছে যতক্ষণ সে মনে করছে এবার আমার ক্যামেরার সামনে চান্স পাওয়া উচিত। যখনই সে 4টে শো, 5টা শো, 10টা শো করছে, সে প্রশংসা পাচ্ছে, একদম নিউ জেনারেশন করছে, তখনই সে মনে করছে যে আমি পারি, কিন্তু আমাকে থিয়েটার দলটা কিছু দিচ্ছে না টাকা পয়সা। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্য, নতুন প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন এই নাটকের ক্ষেত্রে? দেখুন, নতুন প্রজন্মকে আমি এটাই বলবো, নতুন প্রজন্ম, আমিও খুব একটা পুরনো প্রজন্ম না, মধ্যম প্রজন্মে আমি। ঠিক আছে, আমি বলছি যারা প্রথম এই জগৎটা আসছেন এবং এটা শুনে আসছেন যে অভিনয় করতে গেলে প্রথমে থিয়েটার করো, অভিনয় করতে গেলে থিয়েটার করো, সেটা ঠিক, কিন্তু থিয়েটারটা আমি সেটা বলছি যেটা ক্রমাগত প্রক্রিয়া। থিয়েটার মানে আমি একটা কথা সবসময় মানি, এটা আমি দেখেছি, আব্দুল কালাম সাহেব বলে গেছিলেন যে সাকসেস কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ক্রমাগত প্রক্রিয়া। তো কেউ যদি মনে করে 4টে 5টা 10টা মানে প্রশংসা পেয়ে আমার এখন যোগ্য আমি ক্যামেরার সামনে করার, এই দলে করবো না, কিছু দিচ্ছে না, অন্য দলে যাব, তাহলে তো এটাও বলতে হয় না। সে যদি আজকে টালিগঞ্জে দুটো প্রশংসা পায়, সে ভাববে আমি বলিউডে করার যোগ্য, বলিউডে প্রশংসা পেলে ভাববে আমি হলিউডে করার যোগ্য। এইভাবে জিনিসটা বিচার করাটা আজকালকার দিনে ছেলেদের ঠিক না। সবার আগে যেটা সংস্কৃতি লাইনে দরকার সেটা হচ্ছে নিজেকে চেনা, আমি কতটা পারবো, আমি কি পারি। বোধটা থাকাটা ভীষণ জরুরি। বোধ তো থাকতেই হবে, কিন্তু এই চেনাটা কে চেনাবে, ধৈর্যটার খুব অভাব হয়ে গেছে। ভীষণ 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 এই জিনিসটা ধৈর্যের অভাব ঘটেছে। আরেকটা জিনিস একটা ভয়ঙ্করভাবে এখনকার চলছে, যেটা হচ্ছে একটা লোককে বিমুখ করে দিতে কোনো জিনিস থেকে বেশি কথা লাগে না। যাচাই জিনিসটা প্রচন্ড কমে গেছে। এটা সত্যি কথা। একটুখানি রংচং দেখলেই দৌড়ে যায়, হ্যাঁ, ভাবে বোধহয় ওখানে সবটা আছে। কিন্তু একটা জিনিস আপনি দেখবেন, আমরা জানি অধিক আলোয় কিন্তু কিছু দেখা যায়, চোখ ধাঁধায়। এটা সাবধানে আলোর দিকে যাওয়া উচিত। স্রোতের আগামী কাজ নিয়ে যদি কিছু আগামী কাজ বলতে আমরা একটা নাটক করতে যাচ্ছি, তো সম্পূর্ণ এটা হচ্ছে কমেডি নাটক, কারণ আমাদের জগতে হাসিটা অনেক কমে দর্শকদের গেছে। একটু হ্যাঁ, স্রোতের যে আগামী কাজ সেটা একটা মানে কমেডি নাটকের ওপরই করব, কারণ আমরা এর আগে নাটক করেছি, যেটা আমাদের কমেডি আছে, কিন্তু সম্পূর্ণ নাটকটা কমেডি নয়। তো কমেডি যেটা আছে এটা সম্পূর্ণ নাটকটা, এবং এটার মধ্যে একটা বার্তাও যাবে। আমি নাটকের সম্পর্কে এখনো কিছু বলছি না, তবে এটা তো সত্যিই যে আমরা হাসতে ভুলে গেছি বা হাসা কমে গেছে আমাদের। আমি চাই আমরা সবাই যাতে একসাথে একটা মুহূর্ত হলেও আমাদের মাথায় যে চিন্তাগুলোর জন্য একজন মানুষ ঠিক তার পথে এগিয়ে যেতে বাধা পায়, সেই চিন্তাগুলো সরিয়ে অন্তত হাসির পথটা যাতে খোলা থাকে, ওইটুকু মুহূর্ত। এইটুকুর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি একটা কমেডি নাটক করার। যখন করব আপনারা দেখতে পাবেন, অত্যন্ত পরিচিত নাম যিনি আর কি লিখছেন, এবং ওনাকে আমি বলেছি আপনি নির্দেশনা দেবেন। আমাদের থেকে সামান্য বড় আমাদের দাদা, খুব ভালো ব্যক্তিত্ব, ভালো মানুষ হলে না ভালো কাজ হয়, এটা মানতেই হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর আগাম শুভেচ্ছা আপনার আগামী কাজের জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, আপনারা এসছেন, ঠিক আছে, আমরা এক হতে পেরেছি আপনাদের একদম জন্য। অনেক কিছু জানাও ওই আপনাদের কাজ উত্তরোত্তর বৃদ্ধি পাক, এগিয়ে যাক, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা অনেক সমৃদ্ধ হন, আমরা সবাই মিলে যাতে সমৃদ্ধ হতে পারি। একদম সকলে মিলে, হ্যাঁ, সম্মিলিত প্রয়াস। আর আমি একজনের কথা বলবো, দেবুদা, তো উনি মানে ছবি করেন, বেছে বেছে ছবি করেন, শুধু ছবিটার ক্ষেত্রে বাছাই করেন, ওনার বাছাই করার ধর্মটা মারাত্মক। নিজের জাজ উনি নিজেই সমস্তটা দেখেন, এবং আমার এই জন্য ওই ব্যক্তিটার উপর খুব শ্রদ্ধা হয়। উনি হচ্ছেন আপোষহীন ওনার কাছে, অসংখ্য ভালো লোক, এই মেরুদণ্ড পাওয়া যাবে না। ভালো মানুষের তো আজকাল অভাব ঘটছেই, তবে আছে বলেই পৃথিবীটা এখনো ভালো মানুষ থিয়েটারে আছে দেখে থিয়েটার চলছে, সবই চলছে, সিনেমা ভালো চলছে, এবং প্রকৃতি গড়ে উঠছে, ভালো মানুষ আছে দেখেই। বলেই। একদমই তাই। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।